হাই ওয়েলকাম টু অল। আশু করি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটি সমস্ত হেলথ কেয়ার প্রফেশনালসদের জন্য ইম্পর্ট্যান্ট তাদের জন্য যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ও এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ইভেন যারা ইনডোরে সার্ভিস করছেন অথবা যারা ফিল্ড লেভেলে আছেন তাদের জন্যও কিন্তু ক্রুশিয়াল। যখনই কিনা আপনার উপর মহল থেকে ভিজিটে আসবে কেউ, তখনই কিন্তু এই কোয়েশ্চেনগুলো আপনাকে ফেস করতে হবে। আজকে আমরা 23টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করব, যেগুলো কিনা ফিল্ড লেভেল ভিজিটে এলে ভীষণ রকমভাবে আস করতে পারে। টপিকটা কি? টপিকটা হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। এর উপরেই কিন্তু আমরা আজকে আলোচনাটা করব। প্রথম যে আলোচনা, ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে কিন্তু অনেক কিছু পড়ছে। কী ডিজিজগুলো পড়ছে? ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে প্রথম কোয়েশ্চেনটাই রয়েছে যে এই প্রোগ্রামের মধ্যে কোন কোন ডিজিজ রয়েছে। আপনাকে এসে জিজ্ঞাসা করলো NVBDCP, ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত কোন কোন রোগগুলো এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত। তখন আপনি বলবেন ডেফিনেটলি ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া, কালাজ্বর, ফাইলেরিয়া, জাপানিজ এনকেফালাইটিস। এবার এন্ডেমিক জোন যেগুলো আছে, এন্ডেমিক এরিয়া যেগুলো আছে, সেক্ষেত্রে কোনো জায়গার ক্ষেত্রে কালাজ্বরের পসিবিলিটি বেশি, কোথাও জাপানিজ এনকেফালাইটিস বেশি, কোথাও ফাইলেরিয়া বেশি। যেখানে যেটা বেশি সেখানে সেই সমস্ত ফিভার কন্ট্রোল বা প্রিভেন্টিভ মেজার্সের উপর খুব জোর দেওয়া হয়। কিছু জায়গার ক্ষেত্রে সেগুলো অতটা এন্ডেমিক নয়, খুব কম থাকে। বাট ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে কিন্তু এই সমস্ত ফিভারগুলোই পড়ছে। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া, কালাজ্বর, এইগুলোর নামটাও কিন্তু মাথায় রাখবেন। কালাজ্বর হচ্ছে ভিসেরাল লিশমেনিয়াসিস, কালাজ্বরটাকে অপর নাম ভিসেরাল লিশমেনিয়াসিস। ফাইলেরিয়া লিমফেটিক ফাইলেরিয়াসিস, আর জাপানিজ এনকেফালাইটিস তো সবারই জানা। এবার আমরা আসি প্রথম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যালেরিয়া। কী বলছে? যদি আপনাকে জিজ্ঞাসা করে, সিম্পলি একজন আসার দিকে জিজ্ঞাসা করলো যে ম্যালেরিয়া কি, ম্যালেরিয়া বলবেন একটা মশাবাহিত সংক্রামক রোগ। এটি স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ছড়ায়। স্ত্রী অ্যানোফিলিস, স্ত্রী কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর কি, রোগটি প্লাজমোডিয়াম নামক পরজীবীর কারণে হয়। হলো ম্যালেরিয়া কি? এটা হচ্ছে একটা মশাবাহিত সংক্রামক রোগ যেটা ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মস্কিটোর মাধ্যমে। আর এটা হচ্ছে যে পরজীবী এর জন্য দায়ী, সে হচ্ছে প্লাজমোডিয়াম। এবার আবার কোয়েশ্চেন যদি আরও শুধু জাস্ট এই কোয়েশ্চেনটা আপনাকে আস্ক করে, ম্যালেরিয়া কোন মশার মাধ্যমে হয়, এটা বলতে হবে স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে এটা ছড়ায়। ম্যালেরিয়ার জীবাণুর নাম প্লাজমোডিয়াম। এইবার এই যে প্লাজমোডিয়াম, এগুলোর কতগুলি প্রজাতি আছে। প্রজাতি কীগুলো আছে? প্রজাতি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল আর প্লাজমোডিয়াম ম্যালেরি। প্রধান কিন্তু প্লাজমোডিয়াম ওভেল আর হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি, চারটে। প্রথম হচ্ছে কিন্তু একদম বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আমাদের জন্য যারা ইন্ডিয়াতে বসবাস করে। বাকি আরও আছে প্লাজমোডিয়াম ওভেল আর প্লাজমোডিয়াম ম্যালেরি। এইবার ম্যালেরিয়ার প্রধান লক্ষণগুলি কী কী? ম্যালেরিয়ার প্রধান লক্ষণ হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে লক্ষণ সেটা হচ্ছে জ্বর। এইবার জ্বর প্রতিদিন হতে পারে, আবার একদিনের অন্তরও আসতে পারে, কখনো কখনো একটানা জ্বরও থাকতে পারে। এটা কিন্তু মেনশন করবেন। সেই জ্বর প্রতিদিন থাকতে পারে, প্রতিদিন আসতে পারে, 1-2 দিন অন্তর আসতে পারে, কখনো আবার একটানাও হতে পারে। কথাটা মেনশন করবেন। জ্বরের সাথে তীব্র শীত অনুভব করা, কাঁপুনি হওয়া, যেটাকে চিল অ্যান্ড রাইগর বলা হয়। ইংরেজিতে রাইগর অ্যান্ড চিল বলা হয়। রাইগর অ্যান্ড চিল, কাঁপুনি দিয়ে জ্বর যেটাকে আমরা বলি। কিছু ক্ষেত্রে দেখা যায় যে ম্যালেরিয়া হলেও কিন্তু এই যে কাঁপুনি দিয়ে জ্বর এটা নেই। আগে যেমন সবসময় কথাটা বলা হতো কাঁপুনি দিয়ে জ্বর আসলে তখন ভাবতে হবে ম্যালেরিয়া, কিন্তু কাঁপুনি দিয়ে জ্বর নাও থাকতে পারে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কি, মাথা ব্যথা, শরীর হাতে পায়ে ব্যথা, খেতে ইচ্ছে না হওয়া যেটাকে লস অফ অ্যাপেটাইট বলা হয়, ক্ষুধামান্দ, বমি ভাব হওয়া অথবা বমি পাওয়া, দেখানো বমি হচ্ছে অথবা বমি ভাব হচ্ছে জাস্ট। এই লক্ষণগুলি ছাড়াও আরও যেগুলো হতে পারে সেগুলো খিঁচুনি হতে পারে, যেটা বলে কনভালশন। ফিভারের সাথে যদি কনভালশন থাকে
তাহলে সেটাকে কী বলে? তাকে বলা হয় ফেব্রাইল কনভালশন। কথাটা মাথায় রাখতে হবে কিন্তু, ফেব্রাইল, তাকে বলে ফেব্রাইল কনভালশন। মানে ওই জ্বরগুলো রয়েছে, জ্বর রয়েছে, তার সাথে আবার খিচুড়ি থাকতে পারে, অচেতন ভাব যেটাকে লেথার্জি বলা হয়, একদম নিস্তেজ হয়ে গেছে, ডায়রিয়া, পেটে ব্যথা, অতিরিক্ত দুর্বলতা এবং অসুস্থতা অনুভব করা, এইগুলো কিন্তু ওর সাথেও থাকতে পারে। এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনাদের সবার উচিত সেই মানুষটিকে স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালে পাঠিয়ে দেওয়া, আর সাথে অবশ্য করে তার আগে র্যাপিড ডায়াগনস্টিক একটা টেস্ট আরডিটি করে নেওয়া, আর স্লাইড নিয়ে নেওয়া, আরডিটি এবং স্লাইড, যেটা ম্যালেরিয়া আছে কি না ওটা একদম নিশ্চিত হওয়ার জন্য। ম্যালেরিয়া কীভাবে শনাক্ত করব? পরের কোয়েশ্চেন যদি আপনাকে আস্ক করে, কী বলবেন? র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, যেটাকে বললে আরডিটি, এক্ষুনি বললাম। র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট একটা প্রসেস যেটা ইনস্ট্যান্ট, র্যাপিড মানে ইনস্ট্যান্ট হয়ে যায়, ইনস্ট্যান্ট ডায়াগনোসিস হয়ে যাবে আরডিটি। আর একটা হচ্ছে কি ব্লাড স্লাইড পরীক্ষা, যেটাকে বলা হয় বিএস বলা হয়, ব্লাড স্লাইড। এইবার বলি আমরা আরডিটি কি। আরডিটি হলো র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, যেটা হচ্ছে ম্যালেরিয়াকে দ্রুত শনাক্ত করার, ম্যালেরিয়াকে দ্রুত শনাক্ত করার কিট, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, আরডিটি। আর দেখবেন আপনারা বলেন আরডিকে করি। আরডিকে মানে হচ্ছে কিন্তু ফুল ফর্ম হচ্ছে কি র্যাপিড ডায়াগনস্টিক কিট। যে কিটটা দিয়ে আপনি টেস্টটা করেন সেইটাকে বলা হয় র্যাপিড ডায়াগনস্টিক কিট, ওটা হচ্ছে কিট। আর যে টেস্টটা করছেন, এই কিট দিয়ে যে টেস্টটা করছেন সেটা বলে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। তাই আপনি যদি বলা হয় আপনি কীভাবে টেস্ট করবেন, আরডিটি করব, আপনি বলবেন যে আরডিকে করবো নয়, আরডিটি করব, আর সাথে আমি কি করব, স্লাইড নেব। ঠিক আছে, এই কথাটা বলবেন। কিভাবে করবেন আরডিটিটা? আরডিকে যে কিট আছে সেই আরডিকে কিট দিয়ে আমি আরডিটি করব, আর সাথে স্লাইড। কী বলছে, বর্তমানে সরকারিভাবে যে আরডিটি কিট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বাইভ্যালেন্ট। বাই মানে হচ্ছে দুই, বাইভ্যালেন্ট। এই কিটের মাধ্যমে দুই ধরনের, যেটা বললাম বাইভ্যালেন্ট, দুই, বাই মানে দুই, এই বাইভ্যালেন্ট মানে এই কিটের মাধ্যমে আপনি দু রকমের জীবাণু শনাক্ত করতে পারবেন বলে এর নাম হচ্ছে বাইভ্যালেন্ট কিট। এইটা কি কি? একটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম আর প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। দেখবেন এই জন্য এই কিটের গায়ে একটা কন্ট্রোল প্যানেল থাকে, কন্ট্রোল সি লেখা থাকে। এখানে আপনি ব্লাড দিচ্ছেন, এখানে দেখবেন লেখা থাকে সি, তারপর হচ্ছে পিভি লেখা থাকে, পিভি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। দু রকমের, যদি কারোর ক্ষেত্রে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম হয় সেক্ষেত্রেও ধরা পড়বে, কারোর ক্ষেত্রে যদি শুধুমাত্র প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হয় তার ক্ষেত্রেও ধরা পড়বে। দুটো হলে দুটোই কিন্তু আইডেন্টিফাইড হবে। ঠিক আছে, যদি কিনা কারোর ভাইভ্যাক্স এবং ফ্যালসিপারাম দুটোই হয়েছে সেটাও কিন্তু আইডেন্টিফাই হবে। এবার আসি আমরা, এই যেখানে বলে দিয়েছে এই একটি মাত্র আরডিটি পরীক্ষার মাধ্যমে আপনি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম উভয় ধরনের ম্যালেরিয়া নির্ণয় করতে পারবেন। তাই সরকার থেকে যেটা সাপ্লাই হয় কিটটা, সেটা হচ্ছে বাইভ্যালেন্ট, কথাটা মাথায় রাখতে হবে। এবার ম্যালেরিয়া শনাক্তকরণে মাইক্রোস্কোপি পদ্ধতি কী? মাইক্রোস্কোপি পদ্ধতি কাকে বলা হয়? এই মাইক্রোস্কোপি পদ্ধতিতে কী বলা হয়? মাইক্রোস্কোপি পদ্ধতিতে রক্তের স্লাইড তৈরি করে ম্যালেরিয়ার জীবাণু শনাক্ত করা হয়। তাহলে আমরা যেটা বললাম স্লাইড, সেটা কিন্তু একটা মাইক্রোস্কোপি পদ্ধতি, কেন আসল যে টেস্টটা ফাইনালি করা হবে সেটা মাইক্রোস্কোপের তলায় স্লাইডটাকে রেখেই দেখা হবে। এই ক্ষেত্রে দুই ধরনের ব্লাড স্মিয়ার, বিএস যেটা বললাম ব্লাড সাইড টেস্ট বা বিএস মানে ব্লাড স্মিয়ার টেস্ট করা হয়, সেটা দুই ধরনের, কি থিক স্মিয়ার আর হচ্ছে থিন স্মিয়ার। এই যে ব্লাড স্মিয়ার টেস্ট করা হয় স্লাইডের মাধ্যমে, স্লাইড দিয়ে, সেটা কিন্তু কি দুই ধরনের করা হয়, একটা হচ্ছে থিন স্মিয়ার, একটা হচ্ছে থিক স্মিয়ার। এক্ষেত্রে কিন্তু দুটো স্লাইড ইউজ করা হয় না, দুটো স্লাইড, একটা স্লাইড আর একটা স্লাইড। কী করা হয়, স্লাইডের একদম এই মাথায় একটা ড্রপ, দুটো ড্রপ, তিনটে ড্রপ ব্লাড দেওয়া হয় থিক স্মিয়ার করার জন্য, আর একটা স্লাইডের কর্নার দিয়ে এইগুলোকে একটা ড্রপে করে দেওয়া হয়, একটুখানি ছড়িয়ে এভাবে দিয়ে দেওয়া হয়।
আর ঠিক তার সামনেটাই একটা ড্রপ ব্লাড দেয়, একটা ড্রপ ব্লাড হয়, একটা ড্রপ। এখানে তাহলে এটা হচ্ছে থিক। আর এইখানে কী করা হয়, আরেকটা স্লাইড দিয়ে, যেই স্লাইডটা দিয়ে করা হলো সেই স্লাইডটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে ধরা হয়। ধরে এইখান থেকে যখন ধরা হয় তখন কিন্তু ব্লাডগুলো, এই যে ব্লাডটা চারিদিকটা একটু ছড়িয়ে যায়। যখনই ছড়িয়ে যায় তখনই আপনি এমনভাবে স্লাইডটাকে এদিকে প্রেস করা হয় যাতে টেল ফর্মেশন হয়ে এই ব্লাডটা এদিকে স্প্রেড করে যায়, টেল ফর্মেশন হবে। এদিকটা চওড়া আর এদিকে এটা সরু হয়ে টেল ফর্মেশন হয়। এটা হচ্ছে প্রসেস। এটা হচ্ছে থিক আর এটা হচ্ছে থিন। তারপরে সেটাকে ডায়মন্ড পেন্সিল দিয়ে লেবেলিং করে খাতায় নোট ডাউন করে স্লাইডটাকে পাঠানো হয়। থিকে কি হয়, থিকে যেহেতু রক্তের পরিমাণ বেশি থাকে তাই ম্যালেরিয়া পরজীবী খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর থিনে কি হয়, এতে জীবাণুর প্রজাতি এবং বিভিন্ন স্টেজ বোঝা যায়। থিকের ক্ষেত্রে কি বোঝা যায়, যে ওখানে পরজীবী ওইটুকু ব্লাডে কতগুলি পরজীবী আছে সেটা আইডেন্টিফাই হয়। আর যখন থিনের ক্ষেত্রে, যেটাকে টেল ফর্মেশন হলো থিন, সেই ক্ষেত্রে ওই জীবাণু কী প্রজাতির জীবাণু, ওটা ফ্যালসিপেরাম নাকি ওটা ভাইভ্যাক্স, সেটা আইডেন্টিফাই হয়। এবং সেই যে পরজীবীটা কোন স্টেজে আছে সেটাও কিন্তু বোঝা যায়। এবার জ্বরের কতদিনের মধ্যে পরীক্ষা করা উচিত? জ্বর হলে যত দ্রুত সম্ভব পরীক্ষা করা উচিত। যেমন আশা দিদি যখন বাড়িতে যাবেন শুনবেন তার জ্বর হয়েছে, আজকেই জ্বর হয়েছে, শুনলেই আপনি আরডিটি প্রথমে হচ্ছে কী করবেন, আরডিটি করবেন, দেন তার ব্লাড স্লাইডটা সাথে সাথে নিয়ে নেবেন। ম্যালেরিয়া চিকিৎসার মূল উদ্দেশ্য কি? ম্যালেরিয়া চিকিৎসার মূল উদ্দেশ্য হলো দ্রুত সুস্থ করা রোগীটিকে, জটিলতা এবং মৃত্যু প্রতিরোধ করা, আর রোগের সংক্রমণ কমানো, যাতে আর কারোর রোগটা না হয় সেটা দেখা, সেই মানুষ যাতে সুস্থ হয় সেটা দেখা, আর যাতে কোনোভাবে জটিলতা না হয় বা মানুষ যাতে কোনোভাবে মৃত্যুর দিকে না যায় সেটা কিন্তু দেখা হচ্ছে উদ্দেশ্য এই ট্রিটমেন্টের। এর ম্যালেরিয়ার চিকিৎসা কিভাবে নির্ধারণ করা হয়? এটাকে ট্রিটমেন্ট করবো আমরা, কী ট্রিটমেন্ট করবো না করবো সেটা কীভাবে নির্ধারণ করা হয়? সেটা কোন ধরনের ম্যালেরিয়া হয়েছে, ফ্যালসিপেরাম না ভাইভ্যাক্স, সেটা জানতে হবে। আর কি, রোগীর বয়স কত, তার ওজন কত, তার প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছে কিনা, আর রোগটি, সেই যে ধরুন ম্যালেরিয়া হয়েছে সেই ম্যালেরিয়া কতটা কমপ্লিকেটেড হয়ে গেছে, সেগুলো সব কিছুর উপর নির্ভর করেই ট্রিটমেন্ট প্রসেসটা কিন্তু চলে। এইবার আমরা যদি কিনা কারোর ক্ষেত্রে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পজিটিভ হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি কিনা কারোর ক্ষেত্রে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পজিটিভ হয় তাহলে তাকে কোন ওষুধ ব্যবহার করা হয়? তার ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্লোরোকুইন, আর একটা হচ্ছে প্রাইমাকুইন। ক্লোরোকুইন আর হচ্ছে সিসি, যেটা বলে ক্লোরোকুইন, আর হচ্ছে পিসি মানে প্রাইমাকুইন। ক্লোরোকুইন এবং প্রাইমাকুইন দুটো ট্যাবলেট কিন্তু দেওয়া হয়। এইবার প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়া ক্লোরোকুইনের ডোজ কত? ধরুন যে সিসি বললাম, এই সিসি ডোজ কীভাবে হয়, কত ডোজে দেওয়া হয়? এই সিসি কিন্তু দেওয়া হয় 25 mg পার কেজি বডি ওয়েট, 25 mg পার কেজি বডি ওয়েটে। এইটা কিন্তু তার কমপ্লিট ডোজ। একজন মানুষের প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পজিটিভ যদি ম্যালেরিয়া হয় তাহলে কিন্তু সে 25 mg পার কেজি বডি ওয়েট করে যত তার এমজি হবে সেটাই কিন্তু তার কমপ্লিট ক্লোরোকুইনের ডোজ হবে। ধরুন আমার ওজন হচ্ছে 60 কেজি, তাহলে 60 × 25, 60 × 25 হলে কত হচ্ছে? 6 দুগুণি 3, 1500 হচ্ছে টোটাল। আমি পাবো 1500 mg, এই প্লাজমোডিয়াম কয়দিন দেওয়া হয়? 3 দিন এই ক্লোরোকুইন কয়দিন দেওয়া হয়? 3 দিন দেওয়া হয়। তাহলে 3 দিনে আমি যা পাবো সেটা হচ্ছে 1500 mg, যদি আমার ওজন হয় 60 কেজি। হলো, এটা 3 দিনে ভাগ করে দেওয়া হবে। কিন্তু এ কী বললো, তার মানে 25 mg পার কেজি, টোটাল ডোজ হচ্ছে 25 mg পার কেজি বডি ওয়েটে যা হবে সেটা হচ্ছে 3 দিনের ডোজ। এবার প্রথম দিনে দেওয়া হয়
10 mg পার কেজি, দ্বিতীয় দিনে দেওয়া হয় 10 mg পার কেজি, পরের দিনে দেওয়া হয় 5 mg পার কেজি। তাহলে আমি 60 হিসেবেই যদি ধরি, তাহলে প্রথম দিনে 1 কেজিতে হচ্ছে 10, তাহলে 60 কেজিতে, তাহলে প্রথম দিনে হবে 600, পরের দিনে হবে 600, তাহলে পরের দিনে 5, 5 6 30, তারপরে 300। তাহলে ক্লোরোকুইন যদি পজিটিভ হয়, কেউ যদি যদি কেউ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পজিটিভ হয়, তাহলে তার ক্ষেত্রে পরিষ্কার আমি চোখ বন্ধ করে বলে দেব, সে 3 দিন টোটাল খাবে ক্লোরোকুইন, খাবে 3 দিন। 3 দিনে টোটাল সে যতটা নেবে, আমার ওজন যেহেতু 60, তাহলে তার ক্ষেত্রে 25 × 60 মানে 1500 mg আমার 3 দিনে খেতে হবে। প্রথম দিনে আমার যাবে 600 mg, পরের দিনে হচ্ছে 600 mg, পরের দিনে হচ্ছে আমার 300 mg, তাহলে 6 6 1200 আর 300 টোটাল 1500 mg হলে আমার ক্লোরোকুইনের ডোজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইবার আসি, এই যে সেটা হলো, আমি জানি যে 600 mg করে আমি পাবো, কিন্তু আচ্ছা আমি জানি 600 mg করে পাবো। এবারে ক্লোরোকুইন সাধারণত কত ডোজে পাওয়া যায় আমাকে সেটা ভাবতে হবে, কেন অনেকে কটা ট্যাবলেট দেবো সেটা তার কাছে অনেকের কাছে কনসার্নের বিষয় হয়ে দাঁড়ায়। তাহলে ক্লোরোকুইন ট্যাবলেট যেটা আছে গভর্নমেন্ট সাপ্লাই, সেটা কত হয়ে আসে সেটা আমাকে এবার জানতে হবে। ক্লোরোকুইন ফসফেট হিসেবে পাওয়া যায়, দেখুন পাতা, এতে ক্লোরোকুইন ফসফেট হিসেবে পাওয়া যায়, যেখানে থাকে 250 mg, 250 mg ট্যাবলেট থাকে, যেটা ক্লোরোকুইন ফসফেট হিসেবে পাওয়া যায়। এই দেখুন গভর্নমেন্ট সাপ্লাই ওষুধ ক্লোরোকুইন 250 mg লেখা আছে, কিন্তু এর মধ্যে ক্লোরোকুইন থাকে, ক্লোরোকুইন যেটা থাকে, ক্লোরোকুইন যেটা থাকে সেটা হচ্ছে 150 mg। এইটা হচ্ছে মেইন ক্লোরোকুইন থাকে, ক্লোরোকুইন বেস থাকে 150 mg, এটা কিন্তু ক্লোরোকুইন ফসফেট হিসেবে থাকে। দেখুন ক্লোরোকুইন ফসফেট হিসেবে থাকে 250 mg, কিন্তু এর মধ্যে ক্লোরোকুইন আছে, কিন্তু মেইন ক্লোরোকুইন আছে 150 mg। এটা কিন্তু আমাদের কাছে কনসার্নের বিষয়, এটা দেখে আমাদের বুঝতে হবে। ডক্টর সাজেস্ট করবে সেই হিসেবে আমরা চলবো ডেফিনেটলি, সেটা নিয়ে কোনো ডাউট নেই, বাট অবশ্যই করে নিজের মধ্যেও এই নলেজটা রাখতে হবে। দেখুন ডক্টর বলে দিলেন, বাট আমরা একবার দেখে দেওয়ার সময় দেবো, কারণ ওষুধটা আমরা দিচ্ছি। কোনো যদি ডক্টর যেটা বুঝতে ভুল করে, ডক্টর যদি খেয়াল না করে কত mg ট্যাবলেট আমাদের গভর্নমেন্ট সাপ্লাই রয়েছে, সেখানে বেস কত আছে, তাহলে কিন্তু সেটা আমাদের অনেকটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, আমরা দেখে দেবো, কেননা ওষুধটা আমরা তাকে খেতে দিচ্ছি। তাহলে কি হবে, যদি কি না যদি গভর্নমেন্ট সাপ্লাই আছে 250 mg ক্লোরোকুইন ফসফেট, যার মধ্যে 150 mg কুইনাইন বেস রয়েছে, ক্লোরোকুইন বেস রয়েছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা আবার কিছু কোম্পানির ক্ষেত্রে 150 mg স্ট্রেংথ হিসেবেও পাওয়া যায়, একদম 150 mg হিসেবে পাওয়া যায়, সেক্ষেত্রে ভাবার বিষয় নেই। কিন্তু গভর্নমেন্ট সাপ্লাই যেটা আছে 150 mg, সেটা দেখে নিতে হবে যে কত ওর বেসটা কত আছে। যদি 150 থাকে তাহলে আমাকে হিসেব করব, আর যদি 155 থাকে সেক্ষেত্রেও আমরা হিসেব করব। আমার মনে হয় যে রিসেন্ট যে সাপ্লাইগুলো দিয়েছে সেখানে কিন্তু 155 mgও থাকতে পারে, আপনারা সবাই একবার দেখে নেবেন ক্লোরোকুইন বেস কত আছে, তাহলে সেই হিসেবে আমাকে ডিসাইড করতে হবে। তাহলে আমি যেটা জানি সেটা কত, আমি যেটা আমি হিসেব করেছিলাম যে আমার ওজন 60 কেজি, তাহলে আমার ক্ষেত্রে আমি কটা করে ট্যাবলেট খাবো, যেহেতু তাহলে আমি ঠিক করেছিলাম ফার্স্ট ডেতে আমি খাবো 600 mg, তাহলে যেহেতু ক্লোরোকুইন বেস রয়েছে 150, তাহলে এটাকে 4 দিয়ে যদি গুণ করি, তাহলে 4 × 60, তাহলে আমি প্রথম দিনে খাবো 4টি ট্যাবলেট, দ্বিতীয় দিনে আমি খাবো, সেকেন্ড ডেতে আমি খাবো 4টি ট্যাবলেট, তাহলে আমি থার্ড ডেতে খাবো কিন্তু আমি 2টি ট্যাবলেট। এটা কিন্তু আমার ওষুধের ডোজ হবে। এটা কিন্তু আমার ওষুধের ডোজ হবে, সেটা কিন্তু বুঝে নিতে হবে। আর যদি কোনো ট্যাবলেট 150 mg হিসেবেই থাকে, তাহলে তো সেইটা হয়েই গেল, কোনো অসুবিধা নেই, ভাবারও কিছু বিষয় নেই, হয়ে গেল। তাহলে আমাদের যে সাপ্লাই ট্যাবলেট আছে 200 mg গভর্নমেন্ট সাপ্লাই, সেটার মধ্যে কিন্তু 150 mg বেসই রয়েছে, তাই আমাকে 250 mg ভাবতে হবে না, 150 mg বেস রয়েছে যেহেতু, তাহলে যেহেতু আমার 400 আর 300 চলবে, তাহলে আমি কি করব, প্রথম দিনে খাবো 4টি ট্যাবলেট, পরের দিনে খাবো 4টি ট্যাবলেট, পরের দিনে খাবো আমি 2টো ট্যাবলেট, হয়ে গেল।
ডান। প্রথম দিন 10 mg পার কেজি বডি ওয়েট, পরের দিন 10 mg পার কেজি বডি ওয়েট, পরের দিন 5 mg পার কেজি বডি ওয়েট, হয়ে গেল এটা। এবার প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়া প্রাইমাকুইনের ডোজ কত? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সে আমি কি বলেছিলাম, আমাদের দু রকম ওষুধ চলে, একটা ক্লোরোকুইন আর একটা হচ্ছে প্রাইমাকুইন। ক্লোরোকুইন আমি জেনে নিলাম, এবার প্রাইমাকুইনের ডোজ কী হবে? প্রাইমাকুইন কিন্তু আপনাকে খেতে হবে টোটাল 14 ডেজ, টোটাল কিন্তু 14 ডেজ খেতে হবে। ওটা যেমন মাত্র 3 ডেজ, এটা কিন্তু 14 ডেজ। তাহলে ক্লোরোকুইনের সাথে প্রথম 3 দিন প্রাইমাকুইনও খাবেন, দিয়ে ক্লোরোকুইন শেষ হওয়ার হলেও আপনি বাকি যে দিনগুলিতে 9টা দিন 11 দিন কিন্তু চালিয়ে যাবেন প্রাইমাকুইন। প্রাইমাকুইনের ডোজ কত? ওটা যেমন 25 mg পার কেজি বডি ওয়েট টোটাল ডোজ ছিল, এটা কিন্তু হচ্ছে 0.25 mg, ওটা 25 mg, এটা 0.25 mg পার কেজি বডি ওয়েট পার ডে, কিন্তু পাবে 0.25 mg পার কেজি বডি ওয়েট পার ডে ফর 14 ডেজ, 14 দিন কিন্তু এটা চলবে। পশ্চিমবঙ্গ সরকার যে প্রাইমাকুইন ট্যাবলেট দেয় তাতে কিন্তু প্রাইমাকুইন যে ট্যাবলেট পাওয়া যায় সেটা কিন্তু 2.5 mg পাওয়া যায়, আবার 7.5 mgও কিন্তু পাওয়া যায়, দু রকম কিন্তু সাপ্লাই আসে। এইবার প্রাইমাকুইন 2.5 mg সাধারণত কাদের জন্য ব্যবহৃত হয়? আর আমি একটু কথা বলে দিই, যেহেতু কিনা 0.25 mg পার কেজি পার ডে হবে, তাহলে এইবার যদি কারোর ওজন হয়, মানে আমি 60 কেজি ওজন হিসেবে ধরলাম, যদি আমার ওজন হয় 60 কেজি, তাহলে আমি কত করে পার ডে খাবো? তাহলে 25 × 60 কত হলো? সেই 1500 mg হচ্ছে। আর যেহেতু 0.25, তাহলে পয়েন্টটা বাদ চলে গেল, তাহলে 15 mg পার ডে। তাহলে প্রাইমাকুইন ট্যাবলেট কিন্তু 15 mg পার ডে খাবে ফর 14 ডেজ, 15 mg পার ডে ফর 14 ডেজ খাবে একজন অ্যাডাল্ট যার ওজন কিন্তু না 60 কেজি। তাহলে যদি কিনা গভর্নমেন্ট সাপ্লাই থাকে প্রাইমাকুইন 2.5, তাহলে কটা খেতে হবে? 6টা ট্যাবলেট খেতে হবে। আর যদি 7.5 থাকে তাহলে 2টি ট্যাবলেট খেতে হবে পার ডে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রাইমাকুইন 2.5 mg সাধারণত কাদের জন্য ব্যবহৃত হয়? 2.5 mg সাধারণত ব্যবহৃত হয় বাচ্চাদের জন্য। 7.5 mg কাদের জন্য ব্যবহৃত হয় প্রাপ্তবয়স্ক এবং বড়দের জন্য ব্যবহৃত হয়। 1.4 ইয়ার্স বয়সী বাচ্চা শিশুকে কত প্রাইমাকুইন দেওয়া যায়? সাধারণত 2.5 mg দৈনিক ডোজ ব্যবহার করা হয়। এবার বলছে প্রাইমাকুইন কেন 14 ডেজ দেওয়া হয়, 14 দিন কেন দেওয়া হয়? ম্যালেরিয়া পুনরায় হওয়া মানে রিলাপস প্রতিরোধ করতে, লিভারে থাকা জীবাণু ধ্বংস করতে, গ্যামেটোসাইট ধ্বংস করে সংক্রমণ ছড়ানোর জন্য। তাহলে গ্যামেটোসাইট ধ্বংস করার জন্য মিনিমাম বেশ কিছু দিন সময় লাগে, এত দিন ধরে ওষুধটা চললে তবেই গ্যামেটোসাইট ধ্বংস করা যায়, যাতে ওই ম্যালেরিয়াটা আবার পুনরায় ফিরে না আসে। তাই জন্য 14 ডেজ দেওয়া হয়। লিভারে থাকা যে জীবাণু সেটা যেন ধ্বংস হয়, গ্যামেটোসাইট যাতে ধ্বংস করে ফেলা যায়, সংক্রমণ যাতে আর না হয়, আর ম্যালেরিয়াটা যাতে আবার ফিরে না আসে, তাই জন্য 14 ডেজ দেওয়া হয়। এবার মনে রাখতে হবে কি, প্রাইমাকুইন 2.5 সাধারণত শিশুদের জন্য ব্যবহার করা হয়, 7.5 বড় বা অ্যাডাল্টদের জন্য, আর 14 প্রাইমাকুইন যদি কোথাও সাপ্লাই থাকে সেক্ষেত্রে তো এই 15, তাহলে তো হয়েই গেল, একটা করে ট্যাবলেট খাবে পার ডে, তাহলে সেটা হয়ে গেল অ্যাডাল্ট ডোজ যদি থাকে সাপ্লাই। গর্ভবতী মহিলাকে প্রাইমাকুইন দেওয়া যায় কি? গর্ভবতী মহিলাকে কি প্রাইমাকুইন দেওয়া যায় না? গর্ভবতী মহিলাকে কোনোভাবে প্রাইমাকুইন দেওয়া যায় না। G6PD ডেফিসিয়েন্সি থাকলে প্রাইমাকুইন কেন সাবধানে দিতে হয়? কেননা যদি G6PD ডেফিসিয়েন্সি কারো থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু হিমোলাইসিস বা রক্তকণিকা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে, তাই সাধারণত এই ওষুধটা দেওয়া হয় না, তাহলে কিন্তু তার রক্তক্ষরণ হতে পারে। তাই G6PD ডেফিসিয়েন্সি সাধারণত থাকে না, তাও ডক্টররা অবশ্যই করে ওষুধ দেওয়ার আগে এটাকে আইডেন্টিফাই করে নেওয়ার চেষ্টা করে, এটা থাকলে খুব মুশকিল। ম্যালেরিয়া ওষুধ খাওয়ার সময় কি পরামর্শ দিতে হবে? ম্যালেরিয়া কোনো পেশেন্ট পেলেন আপনার এলাকাতে, খাওয়ার সময় কি পরামর্শ দিতে হবে?
পরামর্শ এটা দেবেন আশা দিদিরা, বা এনএম বা CHO দিদিমণি যিনি থাকেন না কেন তারা বলবেন সম্পূর্ণ কোর্স কিন্তু শেষ করতে হবে। বমি হলে দ্রুত জানাতে হবে, যে ওষুধ খাওয়ার সাথে সাথে বমি হয়ে গেছে সেটা জানাবেন। মশারি ব্যবহার করবেন। জ্বর না কমলে পুনরায় পরীক্ষা করতে হবে, জ্বর না কমলে কিন্তু পুনরায় আবার পরীক্ষা করতে হবে। ওষুধ খাওয়ার পর বমি হলে কি করবেন? ওষুধ খাওয়ার পর 30 মিনিটের মধ্যে যদি বমি হয় তাহলে পুনরায় সেই ডোজটি আবার দিতে হবে। আর একটি কথা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আশা দিদিমণিদের জন্য এটা একটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কোনো আশা দিদিমণির এরিয়াতে যদি কোনো পেশেন্ট আইডেন্টিফাই হয় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পেশেন্ট, তাহলে তার ক্ষেত্রে আশা দিদিমণি সেই মানুষটাকে নিয়ম হচ্ছে কিন্তু তাকে ডট প্রসেসে ওষুধটা খাওয়ানো, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। মানে আপনি যে প্রথম 3 দিন খাচ্ছে ক্লোরোকুইন, সেই 3 দিন প্লাস যে 14 ডেজ খাচ্ছে প্রাইমাকুইন, সেটা কিন্তু আপনি অবজার্ভ করবেন যে খাচ্ছে। যদি আপনি অবজার্ভ করেন এবং 14 দিন কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি একটা পেশেন্ট প্রতি 75, ওই মানুষটার জন্য 75 রুপিস আপনি কিন্তু পাবেন। এটা আপনাদের জানার দরকার, কেননা আপনারা প্রত্যেকটা পেশেন্টকেই ফলো আপ করেন, প্রত্যেকটা পেশেন্টকেই দেখেন। তাহলে এই ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে কী বেনিফিটটা আপনি পেতে পারেন সেটা আপনি জেনে নিন। যে আপনি প্রাইমাকুইন 14 ডেজ খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে, ক্লোরোকুইন এবং প্রাইমাকুইন আলটিমেটলি 14 ডেজ খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে আপনি 75 টাকা আপনি ক্লেম করতে পারবেন। এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। যদি মনে হয় কারোর জন্য বেনিফিশিয়াল হলো তাহলে অবশ্যই করে এক্সপেক্ট করবো একটা লাইক করবেন। আর এরকম আরও সেকেন্ড পার্টে আরও পরের কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম নিয়ে আলোচনা করব, ডেঙ্গু সব কিছু নিয়ে আমরা আলোচনা করব, জাপানিজ এনকেফেলাইটিস নিয়ে আলোচনা করব। যদি আপনাদের মনে হয় এটা সত্যি বেনিফিশিয়াল হলো তাহলে লাইক করবেন আর চ্যানেলে জুড়ে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে। ভালো থাকবেন।